তড়িৎবাহী তারের উপর চুম্বক ক্ষেত্রের বল। বিগত কিছু ক্লাস থেকে আমরা কিছু বিষয় সম্পর্কে জানতে পারছি, সেটা হলো কোথাও যদি আগে থেকে চুম্বক ক্ষেত্র উপস্থিত থাকে, সেখানে যদি একটা চার্জিত কণা গতিশীল হয়, সেই চার্জিত কণা একটা বল লাভ করে, সেই বলটাই চুম্বক বল। আবার আগে থেকে যেখানে চুম্বক ক্ষেত্র আছে সেখানে যদি আমরা একটা তড়িৎবাহী তার রাখি, চুম্বক ক্ষেত্র তড়িৎবাহী তারের উপর একটা বল প্রয়োগ করে। আমি এখন সেই বলের রাশিমালা প্রতিপাদন করব। দেখো, তার জন্য আমি একটা তারের কথা ভাবছি, পিকিউ তার। তারটি সুষম প্রস্থচ্ছেদ বিশিষ্ট, যার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত আমার এ। তারের দৈর্ঘ্যের কথা কত ভাবছি আমি এল। তারটিতে বাম থেকে ডান দিকে আই মানের তড়িৎ প্রবাহিত হচ্ছে। যদি বাম থেকে ডান দিকে তড়িৎ প্রবাহিত হয়, ইলেকট্রন ফ্লো হবে ডান থেকে বাম দিকে। তাহলে পজিটিভ চার্জ বাম থেকে ডান দিকে, নেগেটিভ চার্জ ডান থেকে বাম দিকে। দুইটা চার্জিত কণার উপর বল প্রযুক্ত হয়েছে, সেটা হলো আমার চুম্বক বল। তার ডিরেকশন কোন দিক? উপরের দিক। সেই ডিরেকশনটা আমরা ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম থেকে পাই। দেখো, এই যে চুম্বক ক্ষেত্রের ডিরেকশন, সেই চুম্বক ক্ষেত্রের ডিরেকশন কোন দিকে? তলের সাথে লম্ব বরাবর ভিতরের দিক। তাহলে আমরা ফ্লেমের বাম হস্ত থেকে জানি এটা চার্জের প্রবাহ, চার্জের প্রবাহ এই দিক। চুম্বক ক্ষেত্রের ডিরেকশন ভিতরের দিকে, এই যে চুম্বক ক্ষেত্রের ডিরেকশন, এটা হলো চুম্বক বল কোন দিক? উপরের দিক। দেখো, আর উপরে একটা চুম্বক বল কোন দিক? উপরের দিক। এবার আসো যে চুম্বক ক্ষেত্রের ডিরেকশন যদি ভিতরের দিকে হয়, পরিবাহী তারটা যদি এইভাবে থাকে, দেখো চার্জিত কণার বেগ, চার্জিত কণা কোন দিকে যাচ্ছে? এইদিকে। চার্জিত কণার বেগ চুম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণ কত? 90। তাহলে আমরা বলতে পারি চার্জিত কণার বেগ আর প্রযুক্ত চুম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণ 90। এখন আসো, এইখানে আমি কিন্তু চিত্রের ভিতর একটা ইলেকট্রনের কথা ভাবছি। একটা ইলেকট্রন, তার উপর এফএম পরিমাণ চুম্বক বল ক্রিয়াশীল, কিন্তু পরিবাহী তারের ভিতর অসংখ্য মুক্ত ইলেকট্রন থাকে। তাহলে আমরা ধরে নিলাম পরিবাহী তারটিতে মোট মুক্ত ইলেকট্রন সংখ্যা, মোট মুক্ত ইলেকট্রন সংখ্যা সেটা কত আমার এন। প্রতি একক আয়তনে মুক্ত ইলেকট্রন সংখ্যা সেটা হলো আমার স্মল এন। তাহলে মোট ইলেকট্রন সংখ্যা কত আমার এন, ক্যাপিটাল এন। তাহলে প্রতি একক আয়তনে মুক্ত ইলেকট্রন সংখ্যা কি? পরিবাহী তারের আয়তন দ্বারা যদি গুণ করি, তাহলে পরিবাহী তারটিতে কি পরিমাণ মুক্ত ইলেকট্রন সংখ্যা আছে সেটা আমরা পেয়ে যাই। সেই কারণে আমি লিখছি মোট মুক্ত ইলেকট্রন সংখ্যা প্রতি একক আয়তনে মুক্ত ইলেকট্রন সংখ্যা ইন্টু আয়তন। তাহলে সেই কন্ডিশনে দেখো, আয়তন কার? পরিবাহী তারটির আয়তন। তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য। এখন এই যে চার্জিত কণা, তার উপর একটা বল প্রযুক্ত হয়েছে, চুম্বক বল এফএম। সেটার হিসাব যদি আমরা করি এফএম, আমরা জানি কিউ ভি বি সাইন থিটা। কিউ, এই যে থিটা, ভি এবং বি এর মধ্যবর্তী কোণ, সেটা কত পাইছি আমরা? 90 ডিগ্রি। তাহলে ভি ভি সাইন 90, আর সাইন 90 ডিগ্রি মান কত? 1। তাহলে দেখো, একটা ইলেকট্রনের উপর প্রযুক্ত চুম্বক বল এফএম ইকুয়াল কিউ ভি বি, এটাই। কারণ সাইন 90 ডিগ্রি মান কত? 1। এখন আসো, ওখানে মুক্ত ইলেকট্রন সংখ্যা কত আছে? এন। তাহলে তার উপর প্রযুক্ত বল, অর্থাৎ সবগুলা ইলেকট্রনের উপর প্রযুক্ত চুম্বক বল এফ, এন ইন্টু এফ এম। তাহলে দেখো, এন বলতে স্মল এন
এ এল, এফ এম বলতে এটা, কিউ ভি বি। এখন আরো কিছু বিষয় সম্পর্কে আমাদের একটু জানা লাগবে, সেটা কি? এইখানে যে আমরা হিসাব করতেছি ইলেকট্রনের উপর কি পরিমাণ বল প্রযুক্ত হচ্ছে, ইলেকট্রনটা কিন্তু পরিবাহী তারের ভিতর, তার মানে ইলেকট্রনের উপর প্রযুক্ত চুম্বক বল যদি আমরা হিসাব করি, সেই বলটাই হবে পরিবাহী তারের উপর প্রযুক্ত চুম্বক বল। কথাটা আমি আবারও বলি, ইলেকট্রনগুলোর উপর প্রযুক্ত চুম্বক বল যদি আমরা হিসাব করি, যেহেতু পরিবাহী তারের ভিতর ইলেকট্রন আছে, তাহলে ইলেকট্রনের উপর যে পরিমাণ চুম্বক বল ক্রিয়াশীল হবে, পরিবাহী তারটির উপরও সেম পরিমাণ চুম্বক বল ক্রিয়াশীল হবে। তাহলে আমরা পাইলাম এফ ইকুয়াল কত, এন এ এল কিউ ভি বি। আবার দেখো, এই যে ডান থেকে বাম দিকে ইলেকট্রন যে যাচ্ছে, অথবা পজিটিভ চার্জ বাম থেকে ডান দিকে যাচ্ছে, একটা সমবেগে যাচ্ছে, সেই বেগটাকে আমরা বলি ইলেকট্রনের তারণ বেগ। সেই ক্ষেত্রে আমরা একটা রাশিমালা জানি, আই ইকুয়াল এন এ ভি কিউ। তাহলে দেখো, এই এন এ সাথে ভি, এই কিউ পরিবর্তে লিখতে পারি আমরা আই, তাহলে আই এল বি। এইখান থেকে আমরা যেটা দেখলাম আর কি, সেটা হলো এই যে পরিবাহী তার প্রযুক্ত চুম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণ কত, 90। এখন কন্ডিশন হলো প্রযুক্ত চুম্বক ক্ষেত্রের সাথে পরিবাহী তারের মধ্যবর্তী কোণ যদি 90 না হয়, সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে আমরা এরকম ভাবলাম, এদিকে আছে আমার পরিবাহী তার, এর উপর চুম্বক বল কোন দিক, এদিক, আর চুম্বক ক্ষেত্র আছে এদিক, কারেন্ট এদিক, অর্থাৎ বেগ এদিক। তাহলে দেখো, ভি আর বি এর মধ্যবর্তী কোণ কত আমার, থিটা। মধ্যবর্তী কোণ কত আমার, থিটা। সেই কন্ডিশনে আমরা এটাকে লিখতে পারি এফ ইকুয়াল আই এল বি সাইন থিটা। আবার এটাকে আবার আমরা এইভাবে লিখতে পারি আই এল ভেক্টর ক্রস বি ভেক্টর, এটা আমরা লিখতে পারি। এখন এটা কিন্তু আমরা ডান হাতে যে স্ক্রু নিয়ম আছে ভেক্টরাতে আমরা জানতে পারছি, সেটা থেকে আমরা এই বলের ডিরেকশন বের করতে পারি। দেখো, প্রথম ভেক্টর হলো আমার এল ভেক্টর। এখন মনে প্রশ্ন হতে পারে, এল তো দৈর্ঘ্য, সেটা কিভাবে ভেক্টর হয়? এটাকে আমরা বলি দৈর্ঘ্য ভেক্টর। কারেন্ট যেদিকে, দৈর্ঘ্য ভেক্টরের ডিরেকশন আমার সেই দিকে, কারেন্ট যেদিকে, দৈর্ঘ্য ভেক্টরের ডিরেকশন সেই দিকে। তাহলে কারেন্ট কোন দিক, এদিক, চুম্বকের ডিরেকশন ভিতরের দিক। একটু বোঝা লাগবে, কারেন্ট এদিক, চুম্বকের ডিরেকশন ভিতরের দিক, তাহলে এই দিক। তাহলে সেই কন্ডিশনে, অর্থাৎ এই দিক হলো চুম্বক ক্ষেত্র, কারেন্ট এই দিক, তাহলে সেই কন্ডিশনে ক্রস গুণন আমরা যে ডানাতে স্ক্রু নিয়ম পড়ছি আমরা, সেটা অ্যাপ্লাই দিব। প্রথম ভেক্টর এল ভেক্টর, তাহলে কারেন্ট যেদিকে যাচ্ছে সেটা হলো আমার এল ভেক্টর, সেই বরাবর চারটা আঙ্গুল প্রথমে সেট আপ দিতে হয়। দ্বিতীয় ভেক্টর কোন দিক, চুম্বক ক্ষেত্রের ডিরেকশন এটা, দেখো দ্বিতীয় ভেক্টর চুম্বক ক্ষেত্র, তাহলে দ্বিতীয় ভেক্টর এই দিক। তাহলে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টর দিকে চারটা আঙ্গুল মুষ্টিবদ্ধ করলাম, বৃদ্ধাঙ্গুল কোন দিকে আছে, উপরের দিক, দেখো সেটা, এটা পাওয়া যায়। এখন আসো, যে এই যে তারের পরিবাহী তারের কথা ভাবছি, সেটা যদি এন পাকের হতো, সেই ক্ষেত্রে হতো এন আই এল ভেক্টর ক্রস বি ভেক্টর, অর্থাৎ এন পাকের তড়িৎবাহী তার। তাহলে সেই ক্ষেত্রে পরিবাহী তারের উপর যে পরিমাণ চুম্বক বল ক্রিয়াশীল হতো, সেটা রাশিমালা হলো এটা। আবার ভাবো, যে তারটা ভাবছিলাম আমরা কি, সুষম এবং সোজা, সেটা এই সোজা না হয়ে যদি এরকম আঁকা বাঁকা হতো। আবার
প্রযুক্ত চুম্বক ক্ষেত্র ডিরেকশন যদি সুষম না হতো, এখানে কিন্তু সুষম চুম্বক ক্ষেত্র পাচ্ছি, তাহলে কন্ডিশন হইতেছে কি, যে তারটা সোজা না হয়ে বাঁকা। প্রযুক্ত চুম্বক ক্ষেত্র সুষম না হয়ে অসম যদি হতো, সেই ক্ষেত্রে আমাদের যে কাজটা করা লাগতো, খুব ছোট ছোট অংশের জন্য চুম্বক বলটা হিসাব করা লাগতো। সেই কন্ডিশনে আমি এটাকে লিখতে পারতাম ডিএফ ভেক্টর আই ডিএল ভেক্টর ক্রস বি ভেক্টর। তাহলে এই ফাংশনটা কোন ক্ষেত্রে, যে পরিবাহী তারটা সোজা না হয়ে যদি বক্র হতো, আর প্রযুক্ত চুম্বক ক্ষেত্র যদি সুষম না হয়, সেই ক্ষেত্রে আমরা ছোট দৈর্ঘ্য ধরে প্রযুক্ত চুম্বক বলটা বের করি, তারপরে তাকে ইন্টিগ্রেশন করে পুরা পরিবাহী তারের জন্য যে চুম্বক বল ক্রিয়াশীল হবে সেটা আমরা খুব সহজেই বের করতে পারবো। এখানে দুইটা শর্ত আছে। পরিবাহী তার এবং চুম্বক ক্ষেত্র যদি সমান্তরাল হয়, অর্থাৎ এটা হলো পরিবাহী তারের ভিত্তিতে এইদিকে কারেন্ট ফ্লো হচ্ছে, চুম্বক ক্ষেত্রের ডিরেকশনও আমার একই দিক, তাহলে কারেন্ট যেদিকে যায় দৈর্ঘ্য ভেক্টরের ডিরেকশন কি আমার একই দিক, মধ্যবর্তী কোণ কত 0, তাহলে এখানে যদি 0 বসাই তখন এফ এম মানে লব্ধি বল ইকুয়াল কত হবে আমার 0। তাহলে মূলত মেন বিষয় কি, চুম্বক ক্ষেত্রের ডিরেকশন সেই দিকে, পরিবাহী অর্থাৎ তড়িৎবাহী তারটাকে যদি আমরা সেই দিকে সেট আপ দেই, তাহলে পরিবাহী তারের উপর কোনো বল ক্রিয়াশীল হবে না। আবার ধরে নাও কারেন্ট যাচ্ছে এই দিক, তাহলে দৈর্ঘ্য ভেক্টরের ডিরেকশন কোন দিক, এই দিক, প্রযুক্ত চুম্বক ক্ষেত্রের ডিরেকশন আমার এই দিক, মধ্যবর্তী কোণ কত আমার 180 ডিগ্রি, এটাও কিন্তু পরস্পরের সমান্তরাল, তখনও থিটার মানে 180 বসাইলে এফ ইকুয়াল কত হবে 0, অর্থাৎ চুম্বক ক্ষেত্রের ডিরেকশন এদিক আর পরিবাহী তারটা তার বিপরীত দিকে, মানে কারেন্ট তার বিপরীত দিকে যাচ্ছে, মধ্যবর্তী কোণ 180, তখন পরিবাহী তারের উপর কোনো চুম্বক বল ক্রিয়াশীল হবে না। একমাত্র এই পরিবাহী তার মানে দৈর্ঘ্য ভেক্টর আর চুম্বক ক্ষেত্রে মধ্যবর্তী কোণ যদি 90 হয়, তখন পরিবাহী তারের উপর সর্বোচ্চ পরিমাণ বল ক্রিয়াশীল হয়, সেটা হচ্ছে ILP।